আরে হ্যালো, আমি আকরাম বলছি, পুলিশ কনস্টেবল। আমি বারবার তোমাকে ফোন করছি, তুমি ফোনটা উঠাচ্ছ না কেন? রাগ হইছে নাকি তোমার? না, রাগ হবে কেন আর? শুনলাম তুমি তো পলাতক। এখন কোথায় আছো তুমি? তোমার যদি রাগ নাই হবে, তাহলে আমার ফোন উঠাচ্ছ না কেন? এর জবাব দাও। কেন আমি ফোন উঠাবো? হ্যাঁ? আমি কেন ফোন উঠাবো? বলো। আমার সাথে তোমার কি কথা ছিল? তুমি কি আমার কথা রাখছো? আমার একটা কথাও রাখো না। অথচ তোমার যখন ইচ্ছা যা খুশি তাই করো আমাকে নিয়ে। কেন? আমি এতটাই ইয়ে হয়ে গেছি? হ্যাঁ? আমি এতটাই তোমার কাছে একদম হেয়ালি হয়ে গেছি যে তুমি যখন খুশি যা খুশি তা ইচ্ছা তা করবে আমাকে নিয়ে? কেন? আর আমি একটা কথা বললে সে কথার কোনো মূল্য নাই তোমার কাছে, তাই না? সম্ভব না। তুমি বোঝো না আমি কেন তোমার উপর রাগ করে তোমার ফোনটা আমি উঠাচ্ছি না? হুম? আচ্ছা, কেন? কি হয়েছে তোমার? এটা আমাকে একটু খুলে বলো। অযথা আমাকে এত মেজাজ দেখাচ্ছ কেন? হ্যাঁ? একটু খুলে বলো, কেন রাগ হয়েছে? আমি এটা বুঝতে পারছি না আসলে। বিশ্বাস করো, তুমি আমাকে একটু খুলে বলো, তাহলে আমি তোমার রাগ ভাঙায় দিচ্ছি। বলো। আরে জনাব, তুমি এখনো বোঝোনি? হায় রে! হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ। হুম, লজ্জা করে না তোমার? আমি তোমাকে যে কথাটা বলছিলাম, হ্যাঁ? আমার যে এই যে 5 তারিখের মধ্যে ব্যাংকে লোনের টাকাটা পরিশোধ করতে হবে। তোমার কাছে যে আমি টাকাটা চাইলাম, তুমি যে বিগত ৩-৪টা দিন আমার সঙ্গে তোমার মন মতো তুমি চলাফেরা করলে। আর কি বুঝিয়ে বলবো? তা তোমার সঙ্গে যে আমার কনট্যাক্ট ছিল, সেটা কি সে কথা কি তুমি রাখছো? রাখো নাই। তাহলে তোমার ফোন উঠাবো কেন? তোমার সাথে আমার কিসের কথা? এভাবে তুমি তো তোমার ইচ্ছা মতো ব্যবহার করছো। কিন্তু টাকার বেলায় আমার সমস্যাগুলো তুমি একটুও দেখো না। তাহলে আমার অন্য পথ অবলম্বন অবশ্যই করতে হবে। তোমাকে দিয়ে তো আমার হবে না, নাকি? হবে? বলো। আরে বাবা, হবে হবে। এত আমার উপর থেকে অনির্ভরশীল হচ্ছ কেন? অবশ্যই হবে। তোমার বিকাশ নাম্বার তো আমার কাছে আছেই। আমি আজকেই বিকেলে তোমাকে ওই টাকাটা পাঠিয়ে দেব। ঠিক আছে? না, বুঝেছি আমি। তোমাকে আর আমি বিশ্বাস করি না। ওইসব বাদ দাও। আমাকে আর ফোন-টোন দিও না। তোমার সাথে আমি আর রিলেশন রাখতে চাচ্ছি না। সম্পর্কটা কন্টিনিউ করতাম যদি তুমি আমার কথা রাখতে। কিন্তু আমি কয়েকবার ট্রাই করলাম। তুমি আমার কথা রাখো না। তুমি আসলেই যে দিবে এর প্রমাণ কি? হুম? তুমি আগে দিয়ে নাও। দিয়ে এসে তারপর আমাকে ফোন করো। তখন আমি বুঝবো যে হ্যাঁ, তুমি আমার কথা রাখছো। ঠিক আছে, আমি বিকাল অবধি দেখবো। তো এখন তো একটু মনটা খুলে ফ্রেশ মনে একটু কথা বলতে পারো নাকি? নাকি তাও বলা যাবে না? বলা যাবে না কেন? জনাব, অবশ্যই বলা যাবে। কিন্তু তোমাকে তো আমার শাস্তি দেওয়া হচ্ছে না। তোমাকে কঠোর শাস্তি দিতে হবে। তা না হলে তুমি সোজা হচ্ছ না, বুঝছো? তাই নাকি? তাহলে শাস্তি দাও। তবে একটু হাসি মুখে শাস্তি দিলে শাস্তিটা মাথা পেতে নেব। আর অত রাগান্বিত ভাবে শাস্তি দিলে সেটা আসলে সিরিয়াস ভাবে নেব। তুমি হাসি মুখে মিষ্টি কথায় আমাকে যত খুশি অতটা শাস্তি দাও, বুঝছো? কারণটা কি দেখো, আমি বিয়ের পরে আমি অল্প দিন সংসার করছি। তারপরে আমি আমার হাসবেন্ডকে হারাইতে হয়েছে। এখন আমার এই বাচ্চাটা নিয়ে একদম নিরুপায় আমি। আর এই সরলতার সুযোগ নিয়ে যদি তুমি দিনের পর দিন আমার সঙ্গে এই ধরনের আচরণ করে যাও, আমাকে ব্যবহার করছো তুমি দিনের পর দিন, আমার সঙ্গে যা খুশি তা করছো। তুমি আমার বাসায় এসো, এসে আমার রুমেই আমি তোমাকে এই যে জায়গা দিই, এত মানুষের চোখ চাপায় এই যে তোমাকে আমি জায়গা দিই, আদর ভালোবাসা যাই করার দরকার তুমি আমার সঙ্গে এটা করছো দিনের পর দিন। তো আমি আসলে আমার ভালোবাসার জায়গা থেকেই তো তোমাকে জায়গা দিই, নাকি? এখন তুমি যদি আমার কোনো আবদার না রাখো, তাহলে কি তোমার সঙ্গে আমার সম্পর্কটা কন্টিনিউ করতে পারি, বলো? আরে না না, অত টেনশন করিও না। আমি তোমাকে প্রমিস করছি, এখন থেকে সম্পূর্ণ তোমাকে তোমার যত যা কিছু প্রয়োজন সবকিছু আমি বহন করব। আর এতদিন আসলে যে তোমাকে আমি সেভাবে দেখিনি, সত্যি যেটা বলছি সেভাবে দেখিনি। এখন থেকে মানে তোমার পুরো দায়িত্বটাই আমি নেব। শুধু কাগজ কলমে তোমার হাজবেন্ড হতে পারবো না, যেহেতু আমার পরিবার সংসার আছে। আমি তো তোমার সঙ্গে যেটা করছি এটাকে বলে হচ্ছে পরকীয়া। এখন এর মধ্য থেকেও তোমাকে আমার মনের স্থানে একটা জায়গা দিছি।
তোমার জীবন জীবন সবকিছু দেখে আমি সন্তুষ্ট, বা তোমারও হাজবেন্ড নাই, এই কেবল তো মাত্র তোমার একটা বাচ্চা হয়েছে, তো এই সময় তো তোমারও তো একটা মন আছে বা চাহিদা আছে, যেহেতু তুমি অন্য জায়গায় বিয়ে শাদী করবা না, সেক্ষেত্রে তোমার সঙ্গে আমার গোপন এই রিলেশনটা থাকলে তোমারও হবে আমারও হবে। আমি এই ভেবে তোমার সঙ্গে কন্টিনিউ করে যাচ্ছি। আর যেটা তোমার যখন যেটা প্রয়োজন হবে আমি তোমাকে মেটাই দেব, টেনশন আর করিও না। আমি বিকালে তোমাকে বিকাশে টাকাটা পাঠিয়ে দেব। যদি না দিই তাহলে আর কখনোই তুমি আমার ফোনটা রিসিভ করবে না। এর চেয়ে বেশি কিছু আর আমি তোমাকে মানে উদাহরণ দিতে পারছি না। হ্যাঁ, এটাই সত্য। তা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে টাকা পাঠানোর পরে তোমাকে আমি ফোন করে একটা দাবি করব, আমার দাবিটা কি তুমি রাখবা বলো? হ্যাঁ জনাব, বলো তোমার দাবিটা বলো দেখি আমি শুনি। কি তোমার দাবি? হুম। আমার দাবি বলতে এমন কোনো কঠিন কাজ না, এমন কিছু চাইবো না যেটা যেটা তুমি আসলে আমাকে দিতে পারবে না। ভয় পেও না, আমি বেশি কিছু চাইবো না তোমার কাছে। আসলে আমি বলতে চাইছিলাম কি, যে অনেকদিন তো তোমার সঙ্গে আমার আসলে ওই সম্পর্কটা হয় না, বুঝছো? তা আমার তো লাগবে। তো এখন তুমি কোন সময় সময় হচ্ছে তোমার, তুমি ফ্রি আছো? আর তুমি তো অন্য কোথাও যাও না, তাই না? তোমার বাসাতেই তুমি আমাকে সময় দিতে আগে। বেশ কিছুদিন হলে আমি তোমার কথা মিস্টেক করার কারণে তোমার বাসাতেও আর আমাকে জায়গা দাও না। আমি বলতে চাইছি যে আমি কবে তোমার বাসায় আসবো এবং তুমি তোমার বাসাটাকে একটু ফ্রি করে রাখবা, সেটা একটু ডেটটা বললেই হবে। হ্যাঁ, তাহলে আমি খুশি হতাম। আমার খুবই প্রয়োজন এবং লাগবে, বুঝছো? হাই রে জনাব, এইটাই ঠিক। মানে পুরুষের যখন লাগে না ওইটা, তখন সে তার গৃহিণীকে, সে তার বউকে, সে তার ভালোবাসার মানুষকে মনে হয় যেন আহ্লাদের চাঁদ করে একদম মাথায় তুলে বসে। সে যেন আরো কত কি করে তাকে ভুলাবে, তাকে মানাবে, তাকে আদর করবে, তাকে কত ভালো ভালো কথা বলবে, তাই না? তোমার খুব মাথায় এখন উঠছে না? লাগবে? হ্যাঁ, কি লাগবে? আচ্ছা, মায়া লাগে তো, আমি তো এতটা কঠিন না। তোমার প্রতি আমার আসলে খুবই মায়া হয়। তো তুমি তো আমার দারিদ্র্যকে একটু ফলো করলেই হয়ে যায়। আমার অবস্থান তো খুব একটা ভালো নেই। তো সেটা তোমার জন্য তো আমি উৎসর্গ করে দিতেই চাই আমার নিজেকে। তুমি তো সেটা আসলে এর মূল্যায়ন করো না, বুঝছো? একটু মূল্যায়ন করো, দিনের পর দিন তুমি আমাকে চালাইতে পারবা, বা তোমার প্রাপ্যটা তুমি পাইবা। ঠিক আছে, তুমি বিকালে আমাকে আগে ওই টাকাটা পাঠাও, তারপর আমি তোমাকে তোমার কথার উপর বেসিস করে আমি তোমাকে ডেটটা সময়টা জানিয়ে দেবো, বুঝছো? কি জানাব, হবে? কি মন ভালো হয়েছে নাকি? হ্যাঁ। আরে ভালো হবে না মানে? অনেক ভালো হয়েছে। আমি অনেক খুশি হলাম তোমার কথা শুনে। তোমারও যে মনটা ভালো হয়েছে এর জন্য আমি খুশি। ঠিক আছে, তো বিকেলে আমি টাকাটা পাঠানোর পরে তোমাকে ফোন করবো না। তুমি ফোনটা একটু খোলা রেখো, বন্ধ যেন না থাকে। তো এখন রাখতেছি, নাকি আর কিছু বলবা? না রে পাখি, আর এখন কিচ্ছু বলার নাই। তা ঠিক আছে, রাখো। সন্ধ্যার দিকে বা বিকাল ওই দিকে একটু ফোন দিও, হ্যাঁ? অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এই যে কলিজার ভাই, দয়া করে ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। বাবা, আপনি আর আমাকে কত জ্বালাবেন বলুন তো? হ্যাঁ, আপনি প্রত্যেক দিন এইভাবে আমাকে যেভাবে কাপড় তুলে ইয়ে করেন, একটু ঠাপালে আমি বাঁচি বলেন? আপনি বিয়ে শাদী করবেন না? আপনি একটা বিয়ে শাদী করেন না, না হলে এবারে আমি কিন্তু সমাজের মানুষকে জানিয়ে দেব। আপনার দিনের পর দিন যখন খুশি, আমি আপনার ছেলের বউ, আপনার এইটুকু লজ্জা জ্ঞান হয় না? আপনি এসে হচ্ছে যখন লাগে আপনি এইভাবে আমাকে অত্যাচার করেন, এভাবে খুলে সবকিছু যেভাবে ইয়ে করেন, অত বড় ইয়ে আমি পারি নাকি? হ্যাঁ, আপনার কেমন ব্যবহার এটা? আপনাকে বললে যে দেখেন, শাশুড়ি আম্মা মারা গেছে ভালো কথা, আপনি একটা বিয়ে শাদী করেন। কেন মানুষকে বুড়ো বয়সে বিয়ে শাদী করে না? আর আপনি বিয়ে শাদী না করে শুধু আপনি আমার আশায় পড়ে থাকেন। আপনার ছেলে বিদেশ থেকে যদি এই খবর জানতে পারে তাহলে কি আমাকে সে রাখবে? আমাকে তো সে তো আপনার সংসার থেকে তাড়াই দেবে। বোঝেন না কেন? আপনি শুধু দিনের পর দিন আমাকে এভাবে করেন। যদি কখনো বাবুটা বয় তাহলে আপনি কি করবেন? এটার পরিচয় দিতে পারবেন আপনি? তো বন্ধুরা, দেখুন আমার শ্বশুর কিভাবে আমাকে দিনের পর দিন লাগিয়েই চললো।
কারণ আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর আর দ্বিতীয় কোনো কাজ করলো না, সে শুধু আমার আশায় পড়ে থাকলো। অথচ সে একটু ভাবলো না যে তার ছেলে আমাকে নিয়ে সংসার করার জন্য সুখের আশায় বিদেশ পাড়ি দিছে, সে দীর্ঘদিন ধরে বিদেশ করতেছে। অথচ এদিকে সে কি করলো, আমাকেই মানে আমার আশায় সে পড়ে থাকে, মানে এবেলা ওবেলা যখন দরকার হয় অত মোটা ইয়ে দিয়ে আমাকে যে ঠাপুনি দিয়ে আমি এটা পারি নাকি, এটা সে একদম বোঝে না। আসলে আগেকার মানুষ তো, বুড়ো মানুষ হলে কি হবে, তার মানে এটা অত বড় অত মোটা আমি পাই নাকি, এই যন্ত্রণার কথা তাকে বললে সে কিছুতেই মানে না। সে বলে যে তোমাকেই হবে, যতদিন আমার চলে চলুক, ছেলে যখন আসবে তখন হচ্ছে দেখা যাবে। তো বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ শুনতে থাকুন। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এক্ষুনি, আর ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটি যদি সম্পূর্ণ না শোনেন তাহলে একদম মজা পাবেন না, কারণ শুনলে আপনাদের ভিজে যাবে। তো চলুন শুরু করা যাক আমার এই গল্প। শ্বশুর কিভাবে আমাকে দিনের পর দিন করে চললো। তো বন্ধুরা, আমার যখন বিয়ে হলো, আমার স্বামী ঠিক 2 মাস পরেই বিদেশ পাড়ি দিল। আর আমার শ্বশুর তার 3 নম্বর বউ নিয়ে সংসার করতেছিল। হঠাৎ সে বউটাও মারা গেল। মানে তার মানে আমার শ্বশুরের মোট 3টা বউ ছিল। আগের 2টা আমার বিয়ে হওয়ার আগেই মানে বড় একদম জীবনের মতো চলে গেছে দুনিয়া থেকে। আর এই ছোটটা আমি আসার পরে গেল। কিন্তু আমার শ্বশুরের বয়স তখন খুব যে বুড়ো হয়ে গেছে তাও না, 55-56 বছর বয়স। তো সে আমাকে, আমি তাকে বলি যে দেখেন আব্বা, আপনি বিয়ে শাদী করে ফেলেন, এখনো তো আপনি একবারে থমথমে বুড়ো হয়ে যাননি। সে উঁচু লম্বা মানুষ, বেশ পাহাড়ের মতো। তো সে আমাকে বলে যে না না, আমি এত সহজে আর বিয়ে শাদী করছি না, কারণ বিয়ে শাদী করলেই একটা বউ আমার টেকে না, সব চলে যায়। কেন যে এরকম হয় কিছু বুঝি না। তখন আমি বললাম যে আব্বা, আপনি আসলে যেরকম উঁচু লম্বা মানুষ, আর আপনি খালি কম বয়সী মেয়ে নিয়ে এসে বিয়ে করেন, তো আপনি এরকম করলে আসলে তারা আপনার সঙ্গে তো মানে ম্যাচ হয় না, সেট হয় না আপনার সঙ্গে। মানে আপনার সঙ্গে যেরকম দরকার, যেমন দেখুন না, আমি একটা আপনার ছেলের বউ আমি, আমাকে দেখতে শুনতে পাহাড়ের মতো উঁচু লম্বা স্বাস্থ্যবান সুঢল। তো আপনিও তো এরকম, এরকম আপনিও এরকম একটু দেখে উঁচু লম্বা দেখে, মানে আপনার সঙ্গে যাতে যায় অ্যাডজাস্ট হয় এরকম দেখে একটা বিয়ে শাদী করবেন। সে কিছুতেই রাজি হয় না। সে বলে যে না, কোনো কিছুতেই আমার কোনো কিছুতে আমার বউ টেকে না, আমার কোনো আর বউ লাগবে না। তো আমার হাজবেন্ড তো বিদেশ থাকে, সে মাঝে মধ্যেই টাকা পয়সা পাঠায়, ফোন করে কথাবার্তা বলে। কিন্তু এদিকে আমার শ্বশুর, মানে আমি তাকে বললে শোনে না। আমি যখন গোসলখানায় যাই, সে একটু লুচ্চা টাইপের, মানে আড়াল থেকে মানে উঁকি মেরে ফাঁসা ফাঁকফুকুর দিয়ে মানে আমাকে হচ্ছে মানে গোসল করা দেখে, মানে আমার গা গোতর এগুলা সব সে দেখে আড়াল থেকে। কিন্তু আমি এটা বুঝতাম না। একদিন আমি তাকে ধরে ফেললাম। মানে আমার ওই এই যে রুমে আমি থাকি তার পাশেই বাথরুম। তো টিনের ঘরের ওই ফাঁসা দিয়ে সে আমাকে দেখে, সে এটা মাঝে মধ্যে দেখে হাতে মেরে দিত। এটা আমি বুঝতাম, মানে পরে দেখি ওখানে কিছু একটা পড়ে আছে। তো যাই হোক, এরকম দেখে আমি তাকে বললাম, একদিন বললাম যে আপনি, আমি যখন গোসলে যাই বাথরুমে, তখন আপনি কেন এই রুমে দরজা আটকে দিয়ে, এই রুমে আপনি কি করেন আব্বা? তখন সে হেসে আমাকে বলে যে দেখো, তুমি এটা বুঝবা না, আমি আসলে তোমাকে একটা কিছু বলতে চাই, তুমি আমার কথা কি শুনবে? তাই বললাম যে হ্যাঁ বলেন, আপনি আমার শ্বশুর, আপনি আমাকে কি এমন বললেন, বলেন কি হয়েছে আপনার? তখন ও বলে কি যে আহ তুমি, আসলে আমি বিয়ে শাদী করতে চাইনি, কিন্তু আমারও তো আর দিনটা পার হয় না। তো তোমাকে যেটা বলতে চাচ্ছি তুমি কি বোঝো না? তাই বললাম যে আমি বুঝি না, আমাকে একটু খুলে বলেন। আমি আবার একটু বুঝিও, মানে আমি তো বুঝি সে কি বলতে চাচ্ছে। তো তারপরেও সে আমাকে বলতেছে যে মানে তুমি যদি, আমার ছেলে যতদিন না আসে অতদিন যদি তুমি আমাকে এই উপকারটুকু করতে, আমার মনে হয় ভালো হতো। তো আমি বললাম যে না না, এটা কি সম্ভব, আদৌ সম্ভব আপনি বলুন। আর এইটা যদি লোকজন জানাজানি হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন, আপনার বাড়ি থেকে আমাকে আপনার ছেলে বের করে দেবে, সমাজের মানে মানুষও আপনাকে কলঙ্কিত করবে। তাহলে আপনি একটা দেখে শুনে বিয়ে শাদী করেন, আপনি যদি খুঁজে না পান, না হয় আমি একটু খুঁজে দেখি। সে বলে যে না না, এটা লাগবে না। তারপরে হঠাৎ একদিন আমি রাত্রে শুয়ে আছি পাশের রুমে। তো সে আমাকে বলল কি, রাত তখন 11টা বাজে, বলতেছে যে তুমি একটু উঠে আসো তো, আমার কেমন যেন লাগতেছে।
তো আমি ভাবলাম যে হয়তো সে নানান টেনশনে অসুস্থও হতে পারে। তার রুমে যেয়ে বসলাম তার মাথার পাশে। সে হঠাৎ করে মানে তার মাথা আমাকে টিপে দিতে বললো, মাথা টিপতেছি, পায়ে তেল মালিশ করলাম, মানে তাকে সুস্থ করার জন্য। এখন সে অবশ্যই এটা আমি পরে বুঝলাম যে ভান করেছিল, অসুস্থর ভান করে আমাকে কাছে নেওয়ার জন্য। তারপরে হঠাৎ করে সে উঠে যায়, দরজা লাগিয়ে দিয়ে আমাকে বলে যে একদম কথা বলবে না। আমি বললাম যে কেন আপনি এরকম করতেছেন কেন? আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করবো। খবরদার আমার সঙ্গে আপনি এরকম করবেন না, কারণ আমি আপনার ছেলের বউ। আপনার এতটুকু কি হুঁশ নাই যে আপনি আমার সঙ্গে এরকম করবেন? আমি না আপনার মেয়ের মতো? সে কিছুতেই মানে আমার কথা শুনছেই না। সে একের পর এক আমাকে বলে যে হ্যাঁ, আমি এরকম কষ্ট করে থাকবো আর তোমার মতো এরকম জোয়ান মধ্যে একটা মেয়ে ছেলে আমার বাড়িতে থাকতে, তা হয় নাকি? আমি বললাম যে আপনি এইরকম স্বভাব চরিত্রের মানুষ তা তো আমি কখনো আগে জানতাম না। আগেই যদি জানতাম তাহলে আমার হাজবেন্ড যখন বিদেশ গেছিল আমি আমার বাবার বাড়িতেই একবারে চলে যেতাম। সে যখন আসতো তখন নয় আবার আসতাম। আপনার ভরসায় আমি আপনার বাড়িতে পড়ে আছি আর আপনি আমাকে এইভাবে রক্ষক হয়ে বক বক করবেন, তা কি হয়? কি কার কথা শুনে রে বাবা? মানে আমাকে বিছানার উপর ঠাস করে শোয়াই দিল। আমি তো পাড়ের মতো সে মোটা সোটা মানুষ। মানে আমাকে শুয়ে দিয়ে সে আমাকে কি একটা বেদিকেস্ত অবস্থা, মানে পাঁচটা পাঁচটি কারাকারি করে। যাই হোক, মানে আমি ব্যাক্সিটা পরাইছিলাম, ওটা টান দিয়ে খুলে কিভাবে যে মানে অত বড় মোটা যেভাবে ঠাপালো, মানে আমি তো সে একবার না, চিৎ করে কাত করে বুড়ো মানুষ হলে কি হবে, মানে তার ঢং দেখে আর বাঁচি না। হে 3 4 5 করে সে আমাকে এভাবে মানে এমন করিয়ে করলো না। করতে করতে আমি এক সময় মানে আমার ভালোই লাগতো, মানে আমি খুবই আসলে অনেকদিন স্বামী বিদেশ রয়েছে তো এদিকে মান সম্মানের ভয় করি, আবার এদিকে সেও যেন খুব টাপিয়ে চলছে, আমার খুব ভালো লাগতেছিল, খুব মজা লাগলো। মানে আমি একদম রসের সাগরে বন্যায় ভেসে গেলাম। আমারও তো অনেক এসেছিল, কারণ অনেকদিন হয় না তো। আর শ্বশুরও চুটিয়ে মজা নিল। তো এইরকম করে সে দিনের পর দিন আমাকে যখন তার লাগে সে ওইভাবে এসে আমাকে এরকম করতো, মানে আমাকে সে থামানো ধরলো না, ছাড়তো না 1 ঘন্টার আগে। এইটা আমি আসলে কাউকে বলতেও পারি না, দিনের পর দিন চলে যায়। যদি কাউকে বলতে চাই যে আজ মনে হয় কাউকে বলেই দেবো, এত অতিষ্ঠ হয়ে যায়, তাকে বলি যে তুমি একটা বিয়ে শাদী করো, আর এইভাবে কতদিনই বা চলবে? আর আমি তোমার ছেলের বউ, এটা যদি লোকজন জেনে যায় অথবা কোনোদিন যদি ভুল চক করে নিজের অজান্তে পেটে বাবু এসে দেয় তাহলে কি হবে? আর এটার দায়িত্বই বা কে নেবে? তখন সে আমাকে বলে যে এটা নষ্ট করার কত ব্যবস্থা আছে, তখন সেটা তুমি করে নিও। এরকম হলে আমাকে সম্ভাবনা হলে আমাকে জানাবা, আমি তোমাকে নিজে এটা ঠিক করে নিয়ে আসবো। তো তারপরও সে আমাকে করবে। চিন্তা করো, আমাকে সে পেয়ে জীবনে এত তার মধ্যে সুখ শান্তি বিরাজ করছে যে সে আর দুনিয়ার অন্য কোনো কিছু মনেই করছে না, কোনো কিছু সবকিছু ভুলে গেছে। তাকে বলি যে একটু পদ্ধতি ব্যবহার করো, না হয় এইভাবে কি হয়? সে কিছুতেই শোনে না, মানে তার ছেলের যে সেই যেন জোয়ান বেশি, একটু বয়স হলে কি হবে? তার ছেলে আসলে এত এইভাবে করে না। মানে তার এই লুচ্চ শ্বশুরের যে স্বভাব, বাবা, মানে আমি চিৎকার চিল্লাচিল্লি করলেও সে আমাকে কখনো ছাড়তো না। তার আইটেম গুলা কি, চিৎ করে উপর করে কাট করে নানান রকম ভাবে সে মানে এইগুলা করতো। তো আমি আসলে এক পর্যায়ে ভালোই মজা পেতাম, আমি একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। সে যখনই অফার করতো আমি আসলে না শুনে পারতাম না, কারণ আমারও তো ভালো লাগতো। আর আমার যখন একবার এরকম অভ্যাস হয়ে গেছে, মানে আমি আর না করে বা তাকে কষ্ট দেবো কেন? তো দিনের পর দিন তার সঙ্গে আমার এইভাবে চলতো। আর বিশেষ করে আমার গোলাপি ঠোঁটে সে সবসময় মুখের মধ্যে নিয়ে চুষে চুষে খেত, মানে তার এটা নাকি খুব ভালো লাগতো, বেরি করতো না, খুব আদর করতো। যাই হোক, তো এরকম দেখে দিনের পর দিন মানে আমাদের চলতে থাকলো। এদিকে আবার আমার হাজবেন্ড সে তো বিদেশে থাকেই। হঠাৎ করে অনেক রাত্রে ফোন করে সে বলে সে তো আসলে তার কাছে তো আর আমি নেই। সে ফোন করে বলে, ভিডিও কলে বলে যে এরকম তুমি, হ্যাঁ, মুখখানে শুধু দেখাবে, তোমার একটু ওগুলো একটু দেখাও আমাকে, তাহলে আমি একটু এখান থেকেই না হয় শান্তি পেতাম। তো আমি ঠিক আছে, উম, মানে যারা দেখানোরও যা দেখতে চাইছো তাই দেখাতাম, কি আর করার, মানে হাজার হলো তো আমার সে স্বামী বিদেশ আছে। তো এদিকে ছেলেকে মানে ভিডিও কলে আমার শান্ত করা লাগতো, আর তার বাপ এদিকে আমাকে একদম মানে আহ, ঠুসে ঠুসে খাচ্ছে, মানে দিনের পর দিন এই পাঁচটা ও পাঁচটা করে। সেটা তো তার ছেলে জানে না। আর ওদিকে সে দেখেই মানে এটা মাঝে মধ্যেই হাত দিয়ে করে ওটা বের করে দিত।
আমি তো বুঝতাম মানে এভাবেই সে বিদেশ আমার স্বামীটা সে বিদেশে থাকতো আমার তো সব কিছু দেখতো এটা দেখো এদিকে ঘোরো ওদিকে ঘোরো মানে আমার সম্পূর্ণ কিছু দেখতো দেখে দেখে হাতে মারতো। তো যাই হোক এইটা আমি বুঝলাম কিন্তু বাপ বেটার এই কীর্তিকলাপে আমার জীবনটা জর্জরিত হয়ে গেল। দেখলাম যে এটা শেষ কোথায় আমার হাজবেন্ড নয় ঠিক আছে তার বউ আমি সে এতদিন বিদেশ করতেছে সে একসময় নয় বাসায় ফিরলে নাই আমি আমারটা কাছে পাবো কিন্তু আমার শ্বশুরের কি হবে শ্বশুরকে যখনই বলি যাবা আপনি এতদিন ধরে আমাকে এইভাবে করতেছেন মানে আপনার ছেলে এসে তো দেখবে যে জায়গা বাসা সব বড় হয়ে গেছে তখন সে একটা মাইন্ড করবে না হয়তো সে ভাববে যে বাইরে আমি কোনো একটা কিছু করছি কিন্তু কে কার কথা শুনে বলতে দিতে চোপ একটা কথাও হবে না। আমার ছেলে যখন আসবে তখন আমি একদম ফ্রেশ মানুষ হয়ে যাব আর প্রয়োজনে তখন অন্য একটা 4 নম্বর বিয়ে করা লাগে তখন করব। তো বন্ধুরা এই ছিল আমার আজকের গল্প যে শ্বশুর আমাকে কিভাবে দিনের পর দিনটা ছেলে বিদেশ থাকায় মানে আমাকে করেই চললো আর সে দারুণ মজা দিত। তো এই গল্পটি যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা আরো সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থাকুন আসছি আবার নতুন গল্প নিয়ে ততক্ষণ অপেক্ষা রাখুন। ধন্যবাদ সবাইকে। বাবা তুমি আমাকে কি করতেছো? আমি না তো মা ওই পাশে শুয়েছে দেখো। তো বন্ধুরা আজকে দেখুন আমার মাকে আমার বাবা ইয়া করতে যায় ভুল করে অন্ধকার ঘরে টের না পেয়ে আসলে আমার উপরে বাবা চড়ে বসছিল। তো সেই গল্পটা আসলে কি কি ঘটেছিল আমার বাবার সঙ্গে ওই রাত্রে এটা আপনাদের সম্পূর্ণ শোনাবো। তো যদি আপনারা এই গল্পটা সম্পূর্ণ শোনেন তাহলে অনেক অনেক মজা পাবেন আর যদি অল্প স্কিপ করে চলে যান তাহলে একদম মজা পাবেন না। তো বন্ধুরা এই গল্পটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক বাবার আর আমার সেই ঘটে যাওয়া ঘটনাটি। তো বন্ধুরা একদিন হঠাৎ ঝড় বৃষ্টির রাতে বিদ্যুৎ নাই অন্ধকার রুমে। তা আমার একটু বৃষ্টির দিনে খুব ভয় ভয় লাগতো। তো মাকে বললাম যে মা আমি তোমার ডাঙ্গুর মেয়ে বড় হয়ে গেছে তবু আমার যেন বৃষ্টির ঝড় দেখলে একটু ভয় ভয় লাগে। তো একা তো আমি আমার রুমে শুইতে পারতেছি না তো আমি তোমার কাছে ঘুমাই। তো মা তখন বললো যে ঠিক আছে রে মা হায় সমস্যা নেই তুই কি মার কাছে কি মেয়ে কখনো বড় হয় আমার কাছে শুয়ে পড়। তো আমি মার পাশে শুয়ে পড়ছি। তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ নাই এমনকি বিদ্যুৎ ওই রাত্রে আসবেও না অন্ধকার। তো যাই হোক আমি মার কাছে একথা সে কথা বলতে বলতে ঘুমায় পড়ছি। তবে তার আগে বন্ধুরা একটা কথা বলে রাখি যে আমার মা আর আমাকে দেখতে মানে দুজনকেই একই রকম নাদুস নুদুস সুষ্ঠু পুষ্টি খুব সুন্দর মা আর মেয়ে যেন রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলতো যে এরা দুজন মনে হয় বনে বনে মানে দুজনের সম্পর্ক বোনের মতোই যমজ বোন এরকম মনে হতো। তো মার পাশে আমি যখন শুয়ে ঘুমায় পড়ছি কথা বলতে বলতে তো আমার বাবার আবার একটা পুরনো অভ্যাস ছিল বদ অভ্যাস সেটা মানে ওই সমস্ত ছাইপাশ খেয়ে বাসায় ফিরতো বুঝে নিত। তো তারপরে বাবা যাই হোক ওইভাবে করে ওইসব ছাইপাশটা কি সব আজে বাজে খেয়ে তারা ওই বাসায় ফিরলে মানে মাকে অনেক রকম গালিগালাজ নানান রকম কথাবার্তা এই সমস্ত আচরণ করতো। তো বাবা দরজা ভাসানো রয়েছে খুলেই মায়ের রুমে ঢুকেই মানে তখন রাত প্রায় 11:30 কি 12টা বাজে মানে অলরেডি আমি আর আমার মা ঘুমিয়ে পড়ছি। তো বাবা এসে ওই আইগু আইগু করে কথা বলে মানে ঠিকঠাক মতো তো উনি কথা বলার পরিবেশটাও ছিল না যেভাবে উনি বাইরে থেকে আসছে। তারপরে আমার উপরে মানে আমি এক পাশে খাটের এক সাইডে শুয়ে পড়ছি। তো বাবা আমার পাশেই আমাদের ধাক্কা দিয়ে শুয়েছে আমি অতটা খেয়াল করিনি। তো কিছু সময় বাদে মানে আমার ওইটা খুলে টুলে বাবা যাই হোক ওই সমস্ত শুরু করছে মানে মাকে সে যেটা আর কি করবে সেটা আমার সঙ্গে শুরু করছে আমি বুঝতে পারিনি আমি ঘুমে ওঠাল ঘুমে মানে বেহুশ ঘুম সুন্দরভাবে ঘুমায় পড়ছি। তো যাই হোক বাবা অনেক সময় তো কখন থেকে যে সে এটা করতেছে আমি বুঝতে পারিনি একসময় আমার ঘুম ভেঙে গেল। তো আমি উঠে দেখি যে বাবা কি ব্যাপার বাবা তুমি তখন বলতেছে কে তোর বাবা চুপ তাই বলে আমাদের মানে মুখ চেপে ধরছে। তো আমি তখন একটু লজ্জা বোধ করলাম যে বাবা তো তাহলে ভুল করছে মানে আমার মাকে ভেবে আমার বাবা যাই হোক ভুল করে আমার সঙ্গে এটা করছে। তো এটা তো আসলে বাবাকে এখন যদি আমি সঠিক পরিচয়টাও দিই সেটা এখন মানে ঘোর চোখে তার ঘোর সেটা কিছু বুঝতে পারতেছে না সেও যে অবস্থাতে ফিরছে বাসায়।
তাহলে আমি ঠিক আছে চুপচাপ এরকমই থাকি, অন্ধকারে যা হয় হয়ে যাক। মানে বাবাকে যে আমি বুঝতেই দেবো না যে সে আমাকে এটা আমার সঙ্গে এটা ইয়া করতেছে। তারপরে বাবাও মানে বাইরে থেকে যেভাবে সে আসছে মানে অনেক সময় ধরে মানে আমার সঙ্গে এটা ইয়ে করছে, আমি তাকে কোনো কিছুই বুঝতে দিচ্ছি না, মানে চুপচাপ মানে আমার যদি একটু ইয়েও হয় সমস্যা হচ্ছে তারপরেও আমি মেনে নিয়ে চুপচাপ শুয়ে আছি। তো অনেক সময় পরে বাবা যাই হোক শেষ করে মানে অনেক সুন্দরভাবে মানে আমি তখনই বুঝলাম যে আহারে আমার মার সঙ্গে আমার বাবা এত সুন্দরভাবে এটা ইয়ে করে আচরণ করে, আর যেটা আজকে আমি নিজেই প্র্যাকটিক্যাল বুঝতে পারলাম। তো যাই হোক সেটা করার পরে সে পাশেই এলিয়ে এলে ঘুমায় পড়ছে। তো যাই হোক, তো আমি এটা চুপ করে মাঝখান থেকে উঠে মানে ওই ঘুমের ইয়েতে মায়ের ওই পাশে যে শুয়ে মাকে ধাক্কা দিয়ে এই পাশে সরাই দিছি, বাবার পাশে দিয়ে বুঝতে দিনি। তো বাবা সকালে উঠে ঘুম থেকে গোসল করে সে আবার অফিসে যাবে। এই সময় মাকে বাবা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আমি স্নান করে আসলাম তুমি স্নান করবে না? তখন মা বলতেছে আমি কেন, কিসের জন্য স্নান করব, কি হয়েছে তোমার? তখন বাবা বলতেছে কেন, আহ রাত্রি যে তুমি এভাবে ইয়া করলে তো আমি স্নান করলাম তুমি করবে না? তখন আমার মা বলতেছে তুমি এই সমস্ততে তোমার কি মাথা তার ঠিক আছে, তুমি কি আবল তাবল বলতেছো, কি হয়েছে আমার? তখন আমার বাবা যেন মানে হতভম্ব হয়ে গেছে। তো সে যাই হোক বুঝলো না কিছু একটা। তখন আমার মার মনে একটু সন্দেহ জাগলো, কিরে আমার মেয়ে তো আমার আমার শেয়ানা মেয়ে আমার পাশে শুয়েছিল, তাহলে ও তো বাইরে থেকে ওইভাবে আলতু ফালতু খেয়ে কেমন হয়ে আসে, তো আমার মেয়ের সঙ্গে তো আবার এই সমস্ত ঘটলো না তো? তারপরে আমারে ডাক দিল যে মা এদিকে একটা শোন তো। বাবা অফিসে চলে গেল, তারপর আমার মা ডাক দিল, ডাক দিয়ে বলতেছে আচ্ছা একটা সত্যি কথা বলবি মা? তখন আমি বললাম যে কি মা? তখন বলতেছে যে আচ্ছা তোর বাবার স্বভাব তো তুই জানিসই, সে একটু বাইরের থেকে ওই সমস্ত ইয়েতে খায় অভ্যাস আছে তো। বাড়িতে আসলে তো তার ঠিকঠাক মতো ইয়ে থাকে না। তো অন্ধকার রাত্রে তুই তো আমার পাশে শুয়েছিলি মা, ঝড় বাতাসের দিন, কি বা বলে তো তোর বাবার সঙ্গে কি তোর কিছু হয়েছিল? তখন আমি সেজে বললাম যে মা শোনো, এই কথা কি বলার আমায়, আর তারপরেও আমি স্বীকার হচ্ছে না, না মা আমার সঙ্গে কিছু নাই। আমাকে তখন আমার মা ধমক দিয়ে বলে একদম আমার সঙ্গে কথা সামলাবি না, সঠিক কথাটা বল। দেখ তোর বাবা এই ধরনের একটা প্রশ্ন করছে আমাকে, এই জন্য আমি কিছু বুঝতে দেই নাই, চুপ চুপ মেরে আছি। তুই আমার পেটের মেয়ে, তুই আমাকে সত্যি কথাটা বলবি, সত্যি করে বল। তখন আমি বলছি যে মা হ্যাঁ মানে বাবা আসলে মিস্টেক করে তোমাকে ভেবেই যাই হোক আমার সঙ্গে হয়ে গেছে, তো এখন কি আর করার, এই সমস্ত কথা বাদ দাও তো, যা আবার হয়ে গেছে এই কথা এই পর্যন্তই তুমি শেষ করে দাও তো। তখন মা বলতেছে সি সি সি, ওই বুড়োর কোনো ইয়ে হলো হুঁশ জ্ঞান হলো না, কখন যে কার সঙ্গে কিভাবে চলে কি করে। তো যাই হোক মানে তুই এটা কিছু মনে করিস না। তখন আমার মাকে আমি বললাম যে মা আসলে বাবা তো এটা বুঝে শুনে করে নাই, বাবা তো না বুঝে এদিকে ঘরে অন্ধকার কারেন্ট নেই, তারপরে আবার বাবা ওই সমস্ত সে সময় তো হাওলায় থাকে, তো সে কি করে বুঝবে যে কোনটা তুমি আর কোনটা আমি? যাই হোক ভুলে এটা হয়ে গেছে মা, বাদ দাও তো। তারপরে আমার তো আসলে বন্ধুরা মানে বাবার ওইটা যে অত সুন্দর অত বড় মোটা মানে আমি ভাবতেও পারিনি, মানে এত সুন্দর আমার লাগছিল সেদিনকার আচরণটা। সেই রাতের কথা মনে হলে শুধু মনে হয় কি যে বাবাকে একবার মুখ ফুসকে এই কথাটা বলে ফেলি। তারপরে এক যায় দু যায় এরকম করতে করতে আমার মা আমার মামার বাড়িতে বেড়াইতে গেল। তখন বাবা আর আমি শুধু বাড়িতে আছি। তো আমার বাবার তো ওই অভ্যাস আছে রাত হলে উনি নতুন করে বাইরের থেকে ওই সমস্ত হয়ে ওই রকম হয়ে হাওলায় আসে। তো সেদিন একটা সুযোগ যায়, কারণ আমার তো লোভ লেগেই আছে যে সেদিন বাবার সঙ্গে যা ঘটেছিল সেটা যদি আবার কোনোদিন পেতাম, তো সুযোগ আবার আসলো। তো যাই হোক আমি শুয়ে আছি, বাবা যে রুমে ঘুমায় আমি ইচ্ছা করে ওই রুমে শুয়ে আছি বাতি নিভাই দিয়ে। তারপরে বাবার আর ইয়ে ওই সমস্ত আর কোনো খেয়াল খুশিই নেই। আসি সেদিনের মতো আবার আমার সঙ্গে এরকম শুরু করছে, মানে এটা খুলে টুলে সে কি যে একটা অবস্থা, কি করবে কি না করবে উনি দিশেহারা। মানে এত সুন্দর করে আচরণটা করতে লাগলো, তার তার ব্যবহার আমি মুগ্ধ, মানে দারুণ ভাবে সে বাবা আমার উপরে ইয়ে চালাতে লাগলো অনেক সময় জুড়ে, মানে এটা ইয়ে করছে আমার দারুণ। আমার তখন মনে হলো যে মা যদি আরো 10 দিন বাড়িতে না আসে
আবার আরো বেশি ভালো লাগবে, বেশি মজা হবে। আমি সুন্দরভাবে একা একাই বাবার সঙ্গে এরকম থাকতে আমার খুব ভালো লাগতে লাগলো। তখন আমার মনে হলো যে আচ্ছা, ভবিষ্যতে আমি যখন পরের ঘরে যাব, তো পরের ছেলেরা আবার এরকম হবে তো, মানে আমার বাবা যেন মানে 100টা ছেলের মধ্যে একজন মহাবীর, এরকম মনে হলো। মানে আমি এত সুন্দর জোয়ান মন একটা মেয়ে, আমার যদি সবকিছু কমপ্লিট হয়, পছন্দ হয়, তাহলে নিশ্চয়ই আমার বাবা ভালো সেদিক দিয়ে। তো যাই হোক, বাবার সঙ্গে সেদিনে হলো। তো হওয়ার পর সকালবেলা বাবা বুঝে ফেলছে, যখন বাবা স্বাভাবিক অবস্থায় আসছে তখন বলতেছে, মারে একটা ভুল হয়ে গেছে মনে হয় আমার, তো তুই কিছু মনে করিস না তো? তখন আমি স্বাভাবিক অবস্থায় বললাম যে বাবা, সেদিনও তুমি এই ভুলটাই করছিলা, যেটা মা আসলে ও পাশে ছিল, তুমি আমার সঙ্গে এই ধরনের আচরণ তোমার হয়ে গেছিল, আবার আজকেও তুমি তাই করছো। তো যাই হোক, যেটাই করছো না করছো, এই কথা যেহেতু তুমি আমার বাবা, আমি তো আর কাউকে বলছি না, নিজের মান সম্মানের ব্যাপার। তো যেটা 2 দিন হয়ে গেছে, এটা আসলে আমার খুব ভালো লাগেছে বাবা। তো যাই হোক, ভুলে হোক আর যাই হোক হয়েছে, তা আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, সেটা তুমি সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, যাই করছো না করছো, মা জেনে এটা আর বুঝতে না পারে, মাকে কিছু প্রশ্ন করো না তুমি, আর মাকে কিছু বলারও দরকার নেই। তোমাকে এখন আমি অনুমতি দিলাম, যতদিন আমার বিয়ে শাদী না হয় বাবা, তুমি চাইলে যে কোনো সময় আমাকে বললে, আমাকে মানে এমনিতেই দিব, শুধু তোমার মুখ ফুটে একবার বলতে হবে যে মারি আমার দরকার, তাহলে আমি তোমাকে দিব, বাস। আর কি কোনো সমস্যা আছে? তখন আমার বাবা হেসে দিয়ে বলতেছে, বলো কি, তাহলে তোমার খুব ভালো লেগেছে রে মা? তাই বললাম যে হ্যাঁ, ভালো লাগবে না মানে? তুমি কি কম, যেমনি তুমি উঁচু লম্বা, আর তারপরে তোমার ফেগার কি কম? যদিও তুমি আমার বাবা, বলতে আমার লজ্জায়, তারপরেও মানে তোমার প্রশংসা না করে আর পারছি না, কারণ বাবা খুবই আমার ভালো লাগেছে তোমার ব্যবহারটা। তুমি এত সুন্দর আচরণ করতে পারো মেয়ের সঙ্গে, না জানি মা আমার কত সুখে আছি এতদিন তোমাকে নিয়ে। খুবই আমি গর্ববোধ করতেছি তোমাকে নিয়ে, গর্বিত আসলে যে আমার মা তোমাকে নিয়ে জীবনে খুবই সুখী বাবা। তখন আমার বাবা হেসে দিয়ে বলতেছে, তাহলে মা, তোর যদি ভালো লেগে থাকে, তুইও তোর মাকে এই কথা আর কখনোই বলবি না, এটা আমার অনুরোধ থাকলো। আর দেখ, তোর মা যে 2 দিন না আসে, দেখ না একবার চেষ্টা করে। আমি তো আসলে ওই বাইরে থেকে যখন ওই অবস্থাতে আসি, আমার একটু না হলে আবার এই সমস্ত না করলে ভালো লাগে না রে মা। এই জন্য দেখ, তোর সঙ্গে আমার ভুল করে 2দিন এরকম হয়ে গেছে, তো তুই কিছু মনে নিস না, তুই চাইলে, তুই যদি চাস তাহলে আমি দেব। তখন আমি বললাম যে বাবা, আমি চাইবো মানে কি, 100% তোমার কাছে চাওয়া, আমি শুধু মেয়ে হয়ে মুখ ফুসকে তোমার কাছে এটা বলতে সাহস পাচ্ছি না, তাই তুমি আমাকে দেবে কিনা তাই বলো। তখন বাবা বলতে, ঠিক আছে মা, তাহলে আজকে তুই রেডি হয়ে থাকিস, আমি আবার যখন বাইরে থেকে রাত্রে বাড়ি ফিরবো, তখন আবার গত রাতের মতোই আবার হবে। তখন আমার তো মনে খুবই আনন্দ বন্ধুরা, যে আজকেও আমার ভাগ্যটা এত ভালো, আমি আবারও পাবো। তো যাই হোক, এইভাবে মাঝে মধ্যে মা বাড়িতে থাকা সত্ত্বেও বাবা একটা ফাঁকে আমার সঙ্গে এই ধরনের আচরণ করতো, আমি খুবই খুশি। তো বন্ধুরা, আমার বাবা আর আমার এই সংলাপটি শুনে, মানে বাবার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেল, এটা আপনাদেরকে বলতে পেরে আমি নিজেকে একটু হালকা করতে পেরেছি। আসলে এটা ঘটেছিল আমার সঙ্গে, সত্য ঘটনা। তো তোমাদের যদি এই কথাটা শেয়ার করে আমি বিন্দুমাত্র বিনোদন দিতে পারি, তাহলে নিজেকে সার্থক মনে করব। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই গল্পকে তোমার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবার নতুন গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা অপেক্ষা থাকো, নিজের স্বাস্থ্যের যত্ন নিও। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি পাবেলের আম্মু, আমার নাম শাহনাজ। তো আজকে তোমাদের শোনাবো আমার ছেলে এবং আমার জীবনে যা ঘটে গেছে সেটাই, খুবই আকর্ষণীয় একটা গল্প। এই গল্পটা তোমরা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ শুনতে থাকো, তাহলে দারুণ মজা পাবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমার সেই আকর্ষণীয় ঘটে যাওয়া গল্পটি। তো বন্ধুরা, আমার যখন বিয়ে হলো, ঠিক 3 বছর পরে আমার স্বামীটা আসলে আরেকটা নিকা করে। তখন আমাদের সংসারটা আসলে এলোপাতাড়ি হয়ে গেল। আমার বাবা খুব ইজ্জতওয়ালা মানুষ, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার বাবা আমাকে ওই সংসারে আর থাকতে দিল না। বলল যে শাহনাজ, যেহেতু তোমাকে ভালো দেখে একটা পরিবার দেখে বিয়ে দিলাম, কিন্তু তোমার স্বামী যেহেতু আর একটা কাজ করে বসলো, ওই সংসারে কি তুমি থাকতে চাও? তখন আমি বললাম যে বাবা, আসলে আমি তো থাকতে চাই না, কিন্তু আমি তো তোমাদের মুখের দিকে চেয়ে আছি, তোমরা কি বলো?
তখন আমার বাবা বলল, না রে মা, আসলে এইরকম আমরা চাই না। তুই এখনো, তোর কিছু হয় নাই, তুই চাইলে ওখান থেকে চলে আসতে পারিস। কিন্তু আমি আসলে আসতে চাইছিলাম না বন্ধুরা। এক যায় দুই যায় এরকম করতে করতে হঠাৎ করে আমার একটা সন্তান হলো। নাম হচ্ছে পাভেল। সন্তানটা একটু বড় হতে হতেই তারপরে দেখলাম যে আমার এখন একটা চলার মতো অবস্থান হয়ে গেছে। যাই হোক, আমার হাজবেন্ড আমাকে ঠিকঠাক মতো সময় দিত না। ওই ছোট বউয়ের কাছে সবসময় বেশি সময় দিত, তাকে নিয়ে বেশি থাকতো। এটা দেখে আমার আর ভালো লাগতো না। আমার ছেলেটাও আস্তে আস্তে একটু ঝাঁকালো হয়ে উঠলো, বড় হয়ে উঠলো। তখন আমি চিন্তা ভাবনা করে মায়ের বাড়িতে আসলাম, বাবা মায়ের সঙ্গে পরামর্শ করলাম। বাবা মায় বলতেছে, থাকগা, যেহেতু তোমার স্বামী তোমাকে সময় দেয় না, তোমার মতো মেয়ে আমার সংসারে নিশ্চয়ই ভারী হবে না, আমাদের যথেষ্ট আছে, তুমি আমার সংসারে থাকলেই হবে। তুমি কি বলো? আর যদি চাও তাহলে ওখান থেকে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এসে তোমাকে অন্য কোথাও দিয়ে দিই। তখন আমি আমার বাবাকে বললাম যে, বাবা, তোমরা আসলে এইরকম ডিসিশন নেওয়ার দরকার নেই। ওখান থেকে প্রয়োজনে আমি আমার সন্তানদের নিয়ে একদম চলে আসবো, ঠিক আছে, কিন্তু আমি আর কোথাও যেতে চাচ্ছি না, তোমাদের সংসারে থাকবো। আর আমার ছেলেটাকে একটু মানুষ করার সুযোগ দাও আমাকে। তখন আমার বাবাও বললো যে, ঠিক আছে তাই করো, যেহেতু তোমার স্বামী তোমাকে একদমই সময় দেয় না, তো ওই রকম সংসারে থেকেই বা তুমি কি করবা, সেই টাকাটা তুমি আমার সংসারেই থাকো। তো তাই হোক, তারপর থেকে আমি আমার বাবার সংসারে আসার পরে কিছুদিন পরে আমি কাগজ পাঠিয়ে দিলাম, সেখান থেকে পরিষ্কার হয়ে গেলাম। তো আমার স্বামীর এই এই বিষয়ে কোনো রকম আফসোস, কোনো কিচ্ছু নেই, কোনো রিয়াকশনই নেই, যেন তার কোনো কিছু হলোই না। তার প্রতি আমার কোনো ভালোবাসা বা আমার প্রতি তার কোনো ভালোবাসা এরকম কোনো কিছু হয়েই ছিল না, এরকম একটা মনে হচ্ছিল। অথচ আমাদের মাঝখানে একটা সন্তান জন্ম দিয়েছিল সে। যাই হোক, পাবেলকে নিয়ে বন্ধুরা আমি তো আমার বাবার সংসারে দিনপথ কাটাতে থাকলাম। পাবেল আস্তে আস্তে বড় হলো, বড় হতে হতে পাবেল একসময় যখন ইন্টারে পড়লো, সেই সময় পাবেল হঠাৎ করে একদিন বলতেছে, মা, তুমি আমার জন্য কেন তোমার জীবনটাকে এইভাবে বিসর্জন দিয়ে দিচ্ছ? আমি তখন বড় হয়ে গেছি। নানাকে বলে প্রয়োজনে তুমি কোথাও একটা কিছু করে বসো। তখন আমি বললাম যে, না রে বাবা, এতদিন যখন চলে আসছে। তখন পাবেল বলতেছে, না না, তা কি করে হয়? দেখো, আমি এখন বড় হয়েছি, আমি তো আমার মতো চলতে পারবো মা। তুমি প্রয়োজনে নানা নানির সঙ্গে পরামর্শ করে কোথাও যদি কোনো সম্বন্ধ আসে, সেখানে নয় বিয়ে শাদী করে একটা জীবন পার করো, জীবনটা তো এখনো পড়ে রইলো তোমার সামনে। তখন আমি পাবেলকে বললাম যে, পাবেল, এরকম চিন্তা ভাবনা করিস না তো, তোকে বিয়ে শাদী দেবো, নাতিনুৎকার মুখ দেখবো। যাই হোক, এরকম বলতে বলতে যাই হোক, পাবেল হঠাৎ করে থেমেই গেল, আর কিচ্ছু বলে না। ও চুপচাপ লেখাপড়া করতেছে, চলতেছে। মা ছেলে আমরা একই রুমে ঘুমাইতাম, আসলে মা ছেলের ব্যাপার তো কোনো মনে করা করি এই সমস্ত কোনো কিছু নাই। হঠাৎ করে ছেলের মন তো আসলে যুবককাল হলে যা হয় আর কি। একদিন রাত্রে, গভীর রাত্রে আমাকে পাভেল উঠে বলতেছে যে, আম্মু, তুমি কি জেগে আছো না ঘুমাচ্ছ? তো আমি বললাম যে, কেন রে? আমি তো ঘুমাইনি, কেবল আমার চোখে আলসা আলসা ঘুম, কিছু বলবে? তখন পাবেল বলতেছে, মা, একটা কথা বলি, তোমাকে নিয়ে আমি একটা দারুণ স্বপ্ন দেখছি। আসলে কি সত্যি? তখন আমি বললাম যে, না, তুমি এবার কি স্বপ্ন দেখছো, আর আমি কি হলো কি বলবো, তোমাকে কি আনসার দেবো? তখন পাবেল আমাকে বলতেছে, এদিকে আগায় আসো, আমি কানে কানে বলি, আমার লজ্জা পাচ্ছে। তখন আমি বললাম যে, আরে বাবা, এত ভয় করিস কেন, এত লজ্জা করিস কেন, বলে ফেল, কেউ তো নেই, তুই আর আমিই তো রুমের মধ্যে। তখন পাভেল আমাকে দুষ্টামি করে বলতেছে, মা, শোনো, আমি না ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি, দারুণ, অনেক সময় ধরে স্বপ্নটা দেখছি, ওই মুহূর্তটা আমার কাছে এত ভালো লাগছিল। তখন আমি পাভেলকে বললাম, আরে বাবা, এত পেঁচিয়ে নেই বলে একটু সোজা করে বলতো। তখন পাভেল আমাকে বলতেছে, মা শোনো, আসলে কি জানো, তোমাকে আমি ওই সমস্ত করতেছি, মানে তুমি নিজের থেকে আমার কাছ থেকে চাইছো, আমাকে বলতেছো যে, পাভেল, জীবনে তোকে নিয়ে স্বপ্ন দেখছিলাম রে, তো তোকে লেখাপড়া করে এত বড় করলাম, তোর কাছ থেকে জীবনে কি পাইলাম, তা আজকে তুই আমাকে এটা দিবি? তখন আমি আর কোনো না করি নেই, তুমি এত সুন্দর করে আমার কাছ থেকে এটা নিচ্ছ, এত সুন্দর, অনেক সময় ধরে আমি এটা দিচ্ছি মা, তোমাকে আদর আপ্যায়ন করতেছি সেইভাবে, চিৎ কাট উপর, তুমি যেভাবে চাইছো। আর বারবার তুমি আমাকে বলতেছো যে, কখনো আমিও স্বামীর ঘর করব না, আর তোকে কোথাও বিয়ে শাদী করতে দিব না, তোকেই আমি সারা জীবন রেখে দেব। এই স্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ করে যখন আমার হয়ে গেল, আমার ঘুমটা ভেঙে গেছে মা। তখনই আমি তোমাকে হাতাচ্ছি আশপাশে যে তুমি কোথায়। তো বন্ধুরা, তারপরে পাভেলের এই গল্প শুনে মানে আমি অবাক হয়ে গেলাম যে, পাভেল বলে কি? তখন রাত বাজে বন্ধুরা প্রায় 2টা।
তারপরে পাবেলকে বললাম যে রে পাবেল, তুই যে এই স্বপ্ন দেখলি, তো তোর মনের মধ্যে এখন কি রিয়াকশন আছে, ঠিক কি করবি, কি বলতে চাইছিস বলতো? তখন পাবেল বলতেছে, স্বপ্ন আসলে যেটা আমি দেখছি এটা আমি বাস্তবায়ন করব, তুমি কি রাজি মা? তখন আমি বলছি, পাবেল এইটা কেমন কথা রে, তোর কাছ থেকে আমি এই কথা তো কখনো আশাও করিনি। আর তুই স্বপ্ন দেখছিস, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কি কখনো বাস্তব হয়? তখন পাবেল বলতেছে, না মা, বাস্তব হয় না, কিন্তু চেষ্টা করলেই হয়। যেহেতু আমার জন্য তুমি আর কোথাও দ্বিতীয় কাজ করলে না, জীবনটা এইভাবে বিসর্জন দিয়ে আসছো, তোমার এই রূপ, জীবন জৈবন এত সুন্দরী, তুমি আমার মা, কোলভরা নাদুস নদুস ষষ্ঠবসু, কত সুন্দর। অথচ ওই আমার পাগল বাবাটা কিচ্ছু বুঝবো না, তোমাকে এতটা কষ্ট দিয়ে তোমাকে ফেলে সে আরেকটা বিয়ে করলো, তাকে নিয়ে পড়ে থাকলো, সেই বউ কি তার কাছে এতই ভালো লাগেছিল? আচ্ছা মা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, বাবা তোমার কাছ থেকে কি এমন কম পাইছিল যে সে আরেকটা বিয়ে করলো? তখন আমি পাবেল করলাম, পাবেল শোন, তোর বাবা প্রত্যেক দিন ওই বাইরে থেকে কি সব ছাইপাশ খেয়ে আসতো জানিস, এসে আমাকে মানে ওই একবার কোন রকম ভাবে দেওয়ার পরে সে ঘুমিয়ে পড়তো, আর আমি তার কাছে বারবার এটা চাইতাম, আমার একটু বেশি বেশি লাগতো, কিন্তু সে আমাকে দিতে পারতো না রে। কিন্তু তাকে যখন আমি গাল মন্দ করতাম তখন সে মনটা বেজার করতো। এভাবে এক দুই তিন এইভাবে চলতে চলতে হঠাৎ সে একটা কাজ করেই বসলো। এই হচ্ছিল ঘটনা, তাছাড়া কিছু না। তো যাই হোক, সে যখন এটা করে ফেলছে, তো আমি এইভাবেই এখন জীবনটা তোকে নিয়েই পার করতেছি। তা তুই কি বলিস? এখন হাবেল বলতেছে যে বাবা যেহেতু এত কষ্ট তোমাকে দিছে, আর তোমার যেহেতু এতটা চাহিদা ছিল, বাবা এটা কথা রাখিনি, পূরণ করতে পারেনি, তো আমি ছেলে হয়ে যদি তোমাকে এই সাহায্যটুকু করি, তুমি কি নেবে? তখন আমি বললাম যে পাবেল, তুই আমাকে এটা দিবি, তুই কি পারবি তোর বাবার মতো? হ্যাঁ, তুই পারতেও পারিস রে বাবা, কারণ তো তুই ওই বাবারই সন্তান। তখন পাভেল হেসে দিয়ে বলতেছে, মা বিশ্বাস করো, এই দেখো। তখন পাভেলের ওইটা আমি দেখে অবাক হয়ে গেছি, অত বড়, কবে কবে যে ওইরকম অত মোটা ওই জিনিসটা হয়ে গেছে, আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। ওই রাত্রে আমাদের মা ছেলের মধ্যে এরকম রোমান্টিক সংলাপ চলতেছে, আমরা দুইজন ওইটা দেখে, আমি ওরটা দেখলাম, দেখে দারুণ মুগ্ধ হয়ে গেছি। তখন আমার খুব ইচ্ছে জাগলো, তখন আমি পাবেলকে বলছি, আরে পাবেল, তোকে আমি নিষেধ করব না, তুই যদি কখনো আমাকে এইভাবে দিয়ে খুশি করতে পারিস। আমার তো জানিস ইতিপূর্বে অনেক চাহিদা ছিল রে, তোর বাবা আমাকে এটা পূরণ করতে পারলো না, তুই যদি পারিস, দেখ না আমি তো ওই রকমই আছি রে, আমার কিচ্ছু হয় নাই। তখন পাবেল বলতেছে যে দেখি তুমি আমার কাছে আগে আসো তো। তাই বলে যেন পাবেল আমাকে ঝাপটে বুকের সঙ্গে জুড়ে জুড়ে দারুণ ভাবে আদর করতে থাকলো, এগালে ওগালে, ঠোঁটে মুখে দারুণ ভাবে মুখের মধ্যে নিয়ে খাইতে লাগলো, চমা খাইতে লাগলো, আদর করতে থাকলো। আর বলতেছে যে মা, আমি এখন থেকে তোমাকে দারুণ ভাবে আদর আপ্যায়ন করব, আমি আর তোমার কষ্ট থাকতে এভাবে দেখতে দেব না, তোমাকে কোনো কষ্টে রাখতে দেব না, আমি থাকতে তোমার আর কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই, তোমাকে আমি নিয়মিত ভাবে এটা দিয়ে যাব। কিন্তু এটা তো এখন আর কেউ বুঝবি না মা, যেহেতু তুমি আর আমি মা ছেলে একটা রুমের মধ্যেই তো থাকি, নানা নানেও তো এটা মাইন্ড করে না, যেহেতু আমরা মা সন্তানের একটা সম্পর্ক, তাই না? তখন আমি বললাম যে হ্যাঁ রে বাবা, তা তো ঠিক আছে, কিন্তু কি এভাবে থাকতে থাকতে যদি কিছু একটা হয়ে যায় তখন কি করবি? তখন পাবেল বলে যে না বা, কিছু একটা হয়ে যাবে এরকম তো আমরা কিছু করবোই না, সাবধানে থাকবো, সাবধানের তো আর মান নেই, তবে কিছু একটা ব্যবহার করলেই হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, এসবও তো জানা হয়ে গেছে যে কি লাগে না লাগে দাম্পত্য জীবনে, কোত্থেকে শিখলে এসব? তখন পাবেল বলে যে মা, ডিজিটাল যুগে কি আর এই সমস্ত শেখার বাদ থাকে? এগুলো আমাদের ক্লাসের সাবজেক্ট, আমরা কলেজ লাইফ থেকে এগুলা আমরা শিখে শিখে ফেলছি। যাই হোক, পাভেল হ্যাঁ ওই রাত্রে থেকে শুরু করে আমাকে ওই রাত্রে 3বার এত সুন্দরভাবে আমাকে ওই সমস্ত দিল, আদর আপ্যায়ন করলো, অনেক সময় ধরে বন্ধুরা। আমি বললাম যে পাভেল আসতে কারণ কি দেখ, তোর নানা নানি পাশের রুমে ঘুমাচ্ছে, ওরা তোর আওয়াজ বুঝে ফেলবে, এরকম করিস না, ধীরে সুস্থে যা হয় কর। তারপরে পাবেল যাই হোক শান্ত মনে আমাকে দারুণ ভাবে আপ্যায়ন করলো, দারুণ ভাবে আমার সঙ্গে সে ব্যবহার করলো, তার ওর ব্যবহারে আমি খুবই খুশি হলাম। এত সুখ শান্তি কখনো জীবনে আমি পাইনি। আমার সেই রাত্রে এত আনন্দ হলো যে আজকের পর থেকে আমাদের প্রতিটা রাত যেন এরকমই হবে, পাবেল আমাকে দিনের পর দিন খুশি করতে লাগলো। তারপরে আমিও আগের চেয়ে আরো মোটা হয়ে গেলাম, পাবেল আমাকে পেয়ে দারুণ মুগ্ধ, বলতেছে যে মা, তুমি এত সুন্দর নায়িকার মতো একটা রমণী, বাবা যে জীবনে কি ভুল করলো আসলে,
ভালো খেতে সবাই জানে না মা, আসলে তার কপালে সুখ নেই, তার জীবনেও একদিন দুঃখ নেমে আসবে, সেদিন তার আর কুল থাকবে না। তখন আমি বললাম যে হ্যাঁ রে পাবেল, বাবার নামে এরকম কোনো অভিশাপ দিস না রে, তুই যেহেতু তার সন্তান আর আমি যেহেতু তার কাছ থেকে পরিষ্কার হয়ে গেছি, তো তুই তার কাছে একদিন হলো যাবি। ঘটনা হচ্ছে কি, সারাটা জীবন তুই আমাকে সুখী করবি, কিন্তু তুই কখনো পরের মেয়ে আর নিয়ে আসবি না বল। তখন পাবেল বলতেছে যে না মা, তোমার মতো রমণী থাকতে পরের মেয়ে আমি কি করব, আমার সুখ একমাত্র তুমিই খাবে। তখন আমি পাবেলকে বললাম যে পাবেল শোন, এইরকম থাকতে থাকতে আসলে কি জানিস, আমার এত ভালো লাগতেছে, মানে জীবনটাই আমি এভাবে তোর সঙ্গে পার করে দিতে চাই। আর তোর এই যে এত বড় এত মোটা বানিয়েছিস, কোন দিনে কোন ফাঁকে যে তুই এইভাবে তৈরি হয়ে গেছিস আমি তো কল্পনা করতে পারতেছি না রে। দারুণ, মানে খুবই মজার ব্যাপার। যাই হোক, কালকের পর থেকে আর সালোয়ার সালোয়ার কামিজ পরে ঘুমাবো না, তুই কি বলিস? তখন পাবেল বলতেছে হ্যাঁ মা, প্রয়োজনে তুমি শাড়ি পরেই ঘুমাবা, তাহলে খুব শর্ট টাইমে আমার সুবিধা হবে। এই সমস্ত মানে ইয়ে করা, মানে রিমুভ করা দুনিয়ার ঝামেলার ব্যাপার। আর কালকের থেকে তুমি দারুণ ভাবে সেজে গুজে তোমার মুখখানা আমাকে দেখাবে। মা জানো, তোমার এই কমল ঠোঁট দুটো এত সুন্দর আমার কাছে লাগে, খুবই মায়াবী মা, তোমার মুখের দিকে তাকালে আমার খুব মায়া হয়। আমি পাবেলের কথায় খুবই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। তারপর থেকে পাভেল এই হুষ্টপুষ্ট মাকে, এই কোলভরা মাকে এত সুন্দরভাবে মানে একদম এলোপাতাড়ি করে ফেলতো, মানে দারুণ ভাবে ওরা আমার চলতো। এইভাবে অনেক দিন যাওয়ার পরে হঠাৎ আমি পাভেলকে বললাম যে পাভেল, জীবনে তুই আমাকে অনেক সুখী করেছিস, অনেক মজা দিছিস, যাই হোক তোর ব্যবহারে আমি মুগ্ধ রে বাপ, তোকে আমি অনুমতি দিলাম, তুই একটা পরের মেয়ে নিয়ে এসে সংসার কর। কিন্তু পাভেল কিছুতেই রাজি হয় না, না বলে যে না মা, তুমি যে সময় থুপথুপে বুড়ো হয়ে যাবা, প্রয়োজন সেই সময় আমি একটা পরের মেয়ে নিয়ে এসে সংসার করব, তার আগ মুহূর্ত পর্যন্ত তুমি আমার কাছে যেন প্রতিদিন রাত্রে একটা নতুন রমণী। ওর কথা শুনে আমি আরো অবাক হয়ে যাই যে বলে কি, ও আমাকে পেয়ে এতটা খুশি। তখন আমি পাবেলকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে পাবেল, আমার মধ্যে কি এমন দেখলি রে, যে তুই স্বপ্নে দেখিস বা এতটা খুশি হলি? তখন পাবেল বলে যে মা দেখো, আমি যখন তোমাকে ওই সমস্ত আদর আপ্যায়ন করি, মানে আমার জীবনে মনে হয় আমি জীবনে স্বপ্নের মধ্যে আছি, এত ভালো লাগে আমার। আর তোমাকে এত আইটেমে চিৎকার, যদিও তুমি এত মোটা মানুষ, তারপরে তোমার কোনো রকম কোনো কথাই নেই, তুমি আমার সমস্ত কথা সমস্ত আচরণকে সহ্য করে যাও ছেলে হিসাবে। সেটা আমি আরো খুশি হয়েছি যে এটা ইতিপূর্বে আমি আসলে এরকম ঘটনা কোথাও শুনিও নি বা দেখেও নি। আমি শুনে যে অনেক বইরে বেশি হয়ে যায়, স্বামীর সঙ্গে দুটা কথা সৃষ্টি হয়, তোমার সাথে তো আমার কোনোদিন এই সমস্ত হলো না বা, তার মানে তুমিও তো আমাকে নিয়ে খুশি। তখন আমি বললাম যে হ্যাঁ রে বাবা, তুই আসলে যেভাবে দিস না, চুপি চুপি আমি দারুণ খুশি হই রে, আমার পরানটা জোড়ায় যায়। এটা এইভাবেই যদি তুই আমাকে সারাটা জীবন পার করে দিতি, তাহলে তো ভালোই হতো। আবেল তখন বলে যে মারে তুমি কোনো চিন্তাই করো না তো। এইভাবে চলতে চলতে বন্ধুরা, পাবেল একসময় সরকারি চাকরি পেল, তারপরে পাবেল অনেক টাকা বেতন পেত, ভালো সম্মানের সাথে চলতে থাকলাম মা আর ছেলে। যাই হোক, পাবেল নানির বাড়ি থেকে বলতেছে যে নানাকে বলবো যে নানা, আমাদের একটু জায়গা দাও, আমরা জায়গা কিনে এখানে আলাদা একটা বাড়ি করবো। যাই হোক, ওর সমর্থ হলো, পাভেল 5টা রুম বিশিষ্ট একটা বাড়ি করলো। সেই বাড়িতে পাভেল আর আমি বাস করতে থাকলাম। তখন আর আমাদের আর ছেলের মাঝখানে কোনো বাধা কেউ থাকলো না, স্বাধীনভাবে। তারপরে পাভেলকে আমি বললাম যে বাবা, এখন তো একটা পরের মেয়ে নিয়ে এসে সংসার কর, আর কতদিন মাকে এভাবে ইয়ে করবি? তো পাভেল বলে যে তুমি পাগল হয়েছো মা, আমি তোমাকে ফেলে পরের মেয়েকে নিয়ে আসবো? তোমার কিসে কম হয়েছে যে আমার কম পড়তেছে? আমি যথেষ্ট সুখী আছি মা। হ্যাঁ, আমি পাভেলের কথা শুনে আরো যেন মুগ্ধ হয়ে যায় যে পাভেল বলে কি, ও জীবনে এত খুশি। মানে আমি আসলে পাতলা রসুনের চোচার মতো একদম চকচকে ফর্সা রমণী, হ্যাঁ, আমার মাথার মাথার গোপ কেশ অনেক চুল ছিল মাথায়, আমার টানা টানা চোখ দুটো ফর্সা, কোমল ঠোঁট দুটো, আর আমি সুরল যুক্ত মেদযুক্ত কোমর, মানে এটা দেখে পাবেল দারুণ মুগ্ধ হয়েছে, মনে হয় ও জীবনে কখনো দেখেই থাকেনি। ও যখন আমাকে ওই সমস্ত দিত, মানে ও আগে আমাকে খুলে খেলে দারুণ ভাবে আগে 10 মিনিট 20 মিনিট সুন্দরভাবে এটা দেখতো, দু চোখ ধরে আমাকে সাজতে বলতো প্রত্যেক দিন রাতে। আমি আয়নার সামনে গিয়ে সেজে গুজে দারুণ ভাবে ওর সামনে সবকিছু প্রেজেন্ট করতো, আমার ও আরো মুগ্ধ হতো। তারপরে ও যখন ইয়ে করতো অনেক সময় ধরে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভালো লাগতো।
এত সুন্দর করে দিত না। যাই হোক বন্ধুরা, তারপরে বাকি জীবনটা ওর সাথেই আমার কাটতে থাকলো। তো আমাদের মা আর ছেলের এই জীবন কাহিনী শুনে তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি এই গল্পটি শুনে বন্ধুরা তোমরা বিনোদন পেয়ে থাকো, তাহলে আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। তো তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, ভালো থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।